এশিয়ান টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক প্রোগ্রাম অপরাধের খোঁজ এবারের পর্বে দেখাতে যাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের স্বেচ্ছাচারিতার শিকার হয়ে ভোগান্তি আর অশান্তিতে জীবনযাপন করছেন গাছাবাসী। সেসব বিষয়গুলো এই পর্বে তুলে আনছি। 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলির মধ্যে সবচেয়ে আলোচিত এবং পোশাক খাতের সবচেয়ে ব্যস্ততম নগর। প্রায় অর্ধ কোটি লোকের বসবাস। আলোচিত সমালোচিত গাজীপুর সিটি কর্পোরেশনের যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা কেউ পূর্ণাঙ্গ মেয়াদের দায়িত্ব পালন করতে পারেননি। সর্বপ্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের বিএনপি থেকে অধ্যাপক এম এ মান্নান। তিনি মামলাজনিত কারণে কারাভোগ করেন। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন আসাদুর রহমান কিরণ। পরবর্তীতে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হন। ত্রুটিজনিত কারণে বহিষ্কার হন সিটি কর্পোরেশনের মেয়র থেকে। আবারও ভারপ্রাপ্ত দায়িত্ব পান মেয়র হিসাবে আসাদুর রহমান কিরণ। এর পরবর্তী নির্বাচনে গাজীপুর সিটি কর্পোরেশনে একজন নারী মেয়র হিসাবে নির্বাচিত হন। তিনিও পূর্ণ মেয়াদের মেয়রের দায়িত্ব পালন করতে পারেননি। মেয়াদ শেষ হওয়ার আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার হাসিনার পতন হওয়ার পর অন্যান্য সিটি কর্পোরেশনের মতো গাজীপুর সিটি কর্পোরেশনেরও দায়িত্বে থাকা মেয়র জাহেদা খাতুনকে অপসারণ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ পান একজন প্রশাসক। নিয়োগ হওয়ার পরও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাচারিতা। গাজীপুর গাছা মেট্রো থানাধীন গাছা রোডের সম্মুখ পয়েন্টে সিটি কর্পোরেশন থেকে গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়। ময়লার ভাগাড়ের দুর্গন্ধে চারপাশের জনজীবন বিপন্ন। আশেপাশের গ্রামগুলোতে হাজার হাজার লোক বসবাস করলেও ময়লার স্তূপের দুর্গন্ধ চারপাশের 2-3 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এসব দুর্গন্ধের কারণে বাড়তে পারে বিভিন্ন সংক্রামক রোগ ব্যাধি, বললেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের পরিচালক। আবর্জনা থেকে এক ধরনের রোগ সংক্রমিত হতে পারে। কিছু সংক্রমিত রোগের মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের জ্বর থেকে শুরু করে শ্বাসকষ্ট, চর্মরোগ, এগুলো মানুষের শরীরে প্রবেশ করে মানসিক স্থিরতা পর্যন্ত নষ্ট করতে পারে। গাজীপুরের সিভিল সার্জন ময়লা আবর্জনা এবং যে স্তূপগুলো যেখানে সেখানে, বিশেষ করে স্কুলের পাশে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাগুলোর পাশে বা বাজারে যেখানে সেখানে, হোটেলের পাশে, স্বাস্থ্যের ঝুঁকি দেখতে গেলে ব্যাপক। বিশেষ করে বাচ্চাদের, কিশোর কিশোরীদের এবং বয়স্কদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, স্কিনের সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেশি। চর্মরোগের মানে কমপ্লেক্স সমস্যা তৈরি করবে। প্রায় রাস্তার পাশে যে স্ট্রিট ফুডগুলো যেগুলো থাকে তাতে তাদের ডায়রিয়া, আমাশয়, তাদের টাইফয়েড এবং হেপাটাইটিস এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। আমরা সেই ময়লার ভাগাড়ের আশপাশের লোকজনের সাথে কথা বলতে চাই। ময়লার যে গাড়িগুলো যায় আসে এই দিক দিয়ে আমাদেরই পার করা লাগে, কিন্তু পার করতে গেলেও আসলে ময়লা যেভাবে নেয় এগুলো খুব গন্ধ ছড়ায়। এটা সবার জন্য, অন্য অন্য মানুষ আমাদের বলে গন্ধটা তো মানুষের পক্ষে সহ্য করা খুবই কঠিন। আমাদের তো এক কথা কি আমরা ওই মরা মানে অসুস্থ মধ্যেই থাকি 24 ঘন্টা। এখন আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান ফালাই দিতে পারতেছি না। রাত্রে 9টা-10টা বাসায় যাই, বাসায় গেলে বাসার লোকজন বলতেছে, ওহাই বলতেছে তোমার শরীরে গন্ধ আসতেছে কেন? এই গন্ধটা আমাদের শরীরের সাথে পুরো মিশে যাইতেছে এবং আমাদের অক্সিজেনের সাথে আমাদের ভিতরে চলে যাচ্ছে। আমার আগে তেমন গ্যাসের সমস্যা ছিল না, এবং গন্ধের কারণে আমার গ্যাসের সমস্যা হয়ে গেছে। ময়লার কারণে আমি এই গাছে পানি দিলেও কাজ হয় না, ওষুধ দিলেও কাজ হয় না। পোকামাকড়ে পুরা গাছ ভরে গেছে, গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। গাছে দেখেন ফলও ধরতেছে না ময়লার জন্য। এবং আমরা বাচ্চাদের অনেক অসুখ এবং কাশ, ঠান্ডা, চুলকানি প্রচুর ধরনের হইতে আছে সবারই। এই দেখেন আমার অনেক হয়েছে, এবং এই যে দেখেন এই যে আমার শরীরে আছে অনেক প্রচুর, দেখেন এরকম আমাদের বাচ্চাদের, অনেক বাচ্চাদের এই চুলকানি, অনেক চুলকানি এবং ঠান্ডা, কাশ, ডেঙ্গু ওইতেই আছে। সব বাড়িতেই এই রকমের অবস্থা। প্রচণ্ড মানুষের এই সমস্যা দেখা দিতেছে এবং দুর্গন্ধের জন্য ঘুমাইবার পারে না। রমজান মাসে আমরা সিয়ারি খাইতে পারি না এবং মসজিদে নামাজ পড়তে পারি না এই দুর্গন্ধের জন্য। আমাদের এখানে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আমরা প্রত্যেকটা ব্যক্তি এখন মানে শুধু পারতাছি না এলাকা ছেড়ে চলে যেতে। যদি আমাদের নিজের বাড়িঘর না হতো হয়তো আমরা ভাড়াটিয়া চলে যেতাম, কিন্তু আমাদের এখানে যে অবস্থা এখন, ময়লাতে প্রচণ্ড দুর্গন্ধ এবং প্রত্যেকটা বাচ্চা, বৃদ্ধ, আপামর সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ডেঙ্গু জ্বর প্লাস আপনার শরীরের চুলকানি
বিভিন্ন রকম, মানে রাত্রে ঘুমাতে পারছি না, খেতে বসে খেতে পারছি না প্রচন্ড গন্ধের জন্য। এখানে ময়লার গন্ধ আসে, মশা মাছি, কাস্টমার খুব কম আসে, আমাদের ব্যবসার সমস্যা। হ্যাঁ, আমরা খাইতে আসলে এটা গন্ধ লাগে এবং আমাদের খুব সমস্যা হয়, এটার প্রতিকার চাই আমরা। এই ময়লার যে স্তূপটা, এটার জন্য আমাদের অনেক সমস্যা হয়, মানে প্রচুর দুর্গন্ধ, কাস্টমার আসলে সমস্যা, আরও অনেক কথা বলে যে এখানে অনেক দুর্গন্ধ, আর আমাদের দোকানদারি কত সমস্যা, দোকানে ঢুকলেই কাস্টমার বলে এত গন্ধ পায়, পরে বলতো যে ওই জায়গায় ময়লার স্তূপ, এই জন্য গন্ধ। ময়লার কারণে তো ওই যে মাছি আসে, এটার গন্ধতে এনে মাছি মশা এগুলোর উৎপন্ন বেশি। কাপড় চোপড় না দিলে তো দুর্গন্ধ সুইটে গুয়ে না হলা, পচাটা গন্ধ সুইটে পিন্দন যায় না। ময়লায় ড্রেনগুলো বন্ধ হয়ে আমাদের রাস্তায় পানি উঠে যায়। গাছা রোডে ময়লার কারণে আমাদের এখানে প্রায় প্রত্যেকটা রোডই বৃষ্টির দিনে জলাবদ্ধতা সৃষ্টি হয় আমাদের এখানে। এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই বা কেউ কোনো পদক্ষেপ নিতেছে না। এলাকার ময়লার জন্য যে মশা মাছি পচা মাছের গন্ধ আসে, ওই যে মাঝে মাঝে এই দিক দিয়ে সাপ টাপ বাইরে গন্ধের ঠেলা থাকা যায় না, এই যে বাচ্চা নিয়ে থাকা যায় না, ছাদে কাপড় লেয়ার শুকায় শান্তি পাওয়া যায় না এলাকায়। এই যে বাড়িতে বারাকটা থাকে না, আবার ময়লার জন্য পানি আমরা খাইতে পারতেছি না, আবার বাচ্চারা ঠিক মতো পড়তে পারতেছে না। এই যে ময়লার দুর্গন্ধ, তারপরে রাস্তার পাশে পলিথিন বালু, এগুলো তো আগে পরিষ্কার করতে, এখন তো দেখি না পরিষ্কার করতে। এখানে ময়লা গন্ধের জন্য আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা চলতে গেলে তো অনেক সমস্যা, কিন্তু ময়লার গন্ধ, একটা ভালো লোকও যদি সুস্থ লোকও যায়, ময়লার গন্ধ সে অসুস্থ হয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়া আসার সময় ময়লার গন্ধ তো খারাপ লাগে। আমাদের এই জায়গায় ময়লার গন্ধ, আমরা এনে দাঁড়াইতে পারি না, ময়লায় খুব গন্ধ হয়, বাড়িটা বাড়িতেও থাকতে পারি না, ময়লার গন্ধে গাড়ির কাছে বসতে পারি না, যাত্রী নেওয়ার লেগা দূরে গিয়ে বসে থাকতে হয়। ময়লার বাগানের আশপাশ এলাকা জুড়ে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা ও অসংখ্য বসত বাড়ি। শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। বিস্তারিত জানাবো তার আগে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। প্রতিনিয়ত এটা বিদ্যুৎ দেওয়া লড়াচড়ার কারণে এবং অতিরিক্ত গন্ধ আসে, যেই জায়গায় যেই দুর্গন্ধে থাকায় অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য। ছাত্রদের শরীরেও একদম চুলকানি, খাসলি এবং সবসময় দূষিত বাতাসটা আমাদের গায়ে লাগে সবসময়। এই দূষিত বাতাসটার কারণে অনেক ছাত্রের শরীরে এমনি অ্যালার্জি, চুলকানি এরকম বেখাওয়াজ হয়ে গেছে এবং এই অসুবিধার কারণে অনেক ছাত্র এখানে পড়তে চায় না এবং আসলেও ভর্তি হলেও চলে যায়। এত পরিমাণ গন্ধ যেটা আমরা থাকতে পারতেছি না, যেটা আপনি বিশ্বাস না হয় আমাদের ঠাই করলেই দেখা যায় এত পরিমাণ গন্ধ হয়ে যায়। আপনার বিশাল পাখা, মানে এখান থেকে সর্বদাই দুর্গন্ধ আসতেই থাকে। মানে আপনারা আসছেন, আপনারা নিজেরাও মানে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ গন্ধের মধ্যে আমরা থাকি আর কি। সবসময় দুর্গন্ধ আসে এই জায়গায় এবং একবারেই কাছে ময়লাটা, একটু বাতাস আসলেও অতিরিক্ত গন্ধ আসে, বৃষ্টি আসলেও অতিরিক্ত গন্ধ আসে, এছাড়া সর্বদাই গন্ধ এখানে থাকি। দুর্গন্ধ ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না এই জায়গায়। দিয়ে ময়লার কারণে চুলকানি দিয়ে ভরে গেছে এই যে শরীরে, এই যে শরীরে পেটের ভিতরে চুলকানি। ময়লার জন্য বাতাসের জন্য চুলকানি হয়। ময়লা আবর্জনা গন্ধ এসে চুলকানি হয়। এমন দুর্গন্ধ আসে, পুরা এই দুর্গন্ধের কারণেই বমি করে দেয়, এমনকি প্রত্যেকটি বাচ্চা মানে বিভিন্ন রোগে আক্রান্ত। এই ময়লার কারণে, এই ময়লার আশেপাশে যত মানুষ বসবাস করতেছে সব মানুষেরই একটা না একটা রোগ আছে। আমি ময়লা দিয়ে হেঁটে আসছি মাদ্রাসায়, আমার পায়ে গোটা খোলা হয়েছে, আমার হাতে প্রচুর চুলকায়, প্রচুর কষ্ট হয়, তাই আমি এগুলো সহ্য করতে পারি না। ময়লার গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়, তারপরে অনেকক্ষণ আমরা নাক চেপে বসে থাকি, অনেকে মাস্ক ইউজ করে, মাস্ক বেশিক্ষণ ইউজ করার কারণে অনেকের দম বন্ধ হয়ে আসে। তারপরে দুর্গন্ধের কারণে আমরা বেশিক্ষণ এক জায়গায় বসতে পারি না, কথা বলতে অসুবিধা হয়, মানে ক্লাস করতেও সমস্যা হয়। আর এখানে এই ময়লা থেকে আমরা স্যার মানে সুস্থভাবে বাঁচতে চাই, এই জন্য এখান থেকে চাই সরকার যাতে নিজ উদ্যোগে এখান থেকে এই সমস্ত ময়লাগুলো সরিয়ে নেয়। আমাদের গাছা রোডের যে ময়লাটা আছে, এই ময়লার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করছে, এর কারণে আমার শরীরে বিভিন্ন রকমের চুলকানি দেখা দিচ্ছে। আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক যারা এই প্রতিনিয়ত এই পথ দিয়ে আসা যাওয়া করে, তাদের মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। বিশেষ করে প্রচুর পরিমাণে মশা বেড়ে গেছে, যার ফলে
মশকবাহিত রোগ ব্যাধি দেখা দিয়েছে। আমরা চলাচল করতে গিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রত্যেকটি মানুষ বা এই পথে যারা চলাচল করে সবাই স্বাস্থ্য সমস্যার মধ্যে আছে। ওই ময়লা পানির থেকে আসার পর থেকে অনেকদিন যাবত মানে এই রোগটা আমার হচ্ছে, কারণ এটা নিয়ে আমি অনেক ভুগছি। এই ময়লার বিষয়ে সিটি কর্পোরেশনকে বারবার আঞ্চলিক কর্মকর্তাকে এবং নগর ভবনের কর্মকর্তাকে বিভিন্নভাবে আমরা বলে যাচ্ছি, বিশেষ করে সাধারণ মানুষ ভুক্তভোগী। আপনারা দেখেন বোটবাজারের প্রাণকেন্দ্রে মসজিদের পাশে আমি এখন দাঁড়িয়ে আছি ময়লার ভাগাড়, যেখানে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারেন এখানে শত শত বর্জ্য, গরু জবাইয়ের বর্জ্য এবং বাড়িঘরের রাস্তাঘাটের মাছের বাজারের বর্জ্যগুলা এখান থেকে যাওয়ার কোনো পরিবেশ নাই। এখানে রোগ জীবাণু ছড়াচ্ছে। আমাদের ছেলে সন্তানরা, আমাদের সবচেয়ে প্রিয় যারা ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে, এলাকাবাসী যারা আছে, আমরা বিভিন্নভাবে রোগাক্রান্ত হচ্ছি। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এমন একটি জনবহুল জায়গায় আমাদের পাশে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় স্কুল অ্যান্ড কলেজ, এখানে ওনারা এই ময়লার ভাগাটা করছেন কেন? সরকার মহোদয় এবং যদি সুদৃষ্টি জ্ঞাপন করেন তাইলে এটা এখান থেকে সরানো সম্ভব। বিশেষ করে এই গাছা রোড গণবসতি, আমাদের এই গাছা রোডের পাশে যে ময়লার বাগা, এর জন্য আমাদের এলাকার পরিবেশ খুবই খারাপ। ময়লার সাথে যে ড্রেনটা, ছোট্ট ড্রেন, বৃষ্টি আসলে এই ড্রেনটা ভরাট হয়ে যায় ময়লার জন্য। ময়লার মধ্যে প্রচুর দুর্গন্ধ, 1 মাইল থেকে 1.5 মাইল পর্যন্ত এটা বিস্তৃত ছড়ায় পড়ছে। যদি সরকার এটা ব্যবস্থা নেয় তাহলে আমরা মানে এলাকার মানুষ অন্তত স্বস্তি পাবো। আমাদের 37 নম্বর ওয়ার্ডে যে ময়লাটা রাখা হয়, আশেপাশে গণবসতি এবং ফ্যাক্টরি আছে। এই জায়গার যে ময়লা, এই ময়লার জন্য আমাদের এলাকাবাসীর অনেক ক্ষয়ক্ষতি, কারণ ছোট ছোট বাচ্চাদের রোগ ব্যারাম বাড়তেছে। আশেপাশে যে আবাসিক এলাকা আমরা আছি, আমাদের প্রচুর ঘর খালি। এটা নিয়ে আমরা বেশ কয়েকবার মানববন্ধন করছি, দুর্গন্ধের জন্য থাকতে পারতেছি না। সিটি কর্পোরেশনে বেশ কয়েকবার আমরা জানাইছি কোনো আবাসিক এরিয়ার ভিতরে এই ময়লা আবর্জনা ফালানো যাবে না, এ ধরনের আমি প্রজ্ঞাপন দেখছি। এই ময়লার জন্য কোনো ভাড়াইটা থাকতেছে না, ভাড়াইটারা আসে না। আগে অনেক ভাড়াইটারা আসতো ভাড়ার জন্য, এখন কোনো ভাড়াইটা আসে না। দুর্গন্ধে থাকা যায় না, নিজেরাও থাকতে পারতেছি না, ছেলে মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ থাকতে পারতেছি না দুর্গন্ধের। দুনিয়ার রূপ বালাই দেখা যাচ্ছে, সাপ কিচ্ছা, দুনিয়ার জঘন্য জিনিসপত্র বাড়ি হামলা করতেছে। আমাদের এখানে 20 সালে থেকে যে ময়লা ফালানো হচ্ছে, সেই ময়লার কারণে আমাদের বাড়িতে ভাড়াটা থাকতেছে না, আমরা চলতে পারতেছি না, আমরা এখানে খাওয়া দাওয়া করতে খুবই কষ্ট হয়। দীর্ঘ কয়েক বছর, 4-5 বছর যে রমজান গেছে, আমরা রমজানে সেহরি এবং ইফতারি করতে পারি নাই। আমাদের যে 5 তলা আছে লোন নিয়ে বাড়ি করছি, এখন এই দুর্গন্ধে কোনো ভাড়াটিয়াও থাকতে পারতেছে না। আমাদের ছেলে মেয়ে পড়াশোনার খরচ, তারপরে ব্যাংকের লোন, এগুলো আমরা কিভাবে দিব? আয়ের উৎস হচ্ছে আমার এই বাড়ি ভাড়া, আমার বাচ্চার পড়ালেখার সমস্ত কিছু এই থেকে আসে। ব্যাংকের লোন দিতে পারতেছি না, কারণ বাড়িতে ভাড়া নাই, ভাড়াটিয়ারা চলে যেতেছে। পোকামাকড় ঘর পড়ে যায়, সন্ধ্যা হইলে মাছি, মনে করেন খাইতে গেলে মাছি, আবার ভাড়াটিয়া আইলে 2 দিন বা 3 দিন থাকে, পরে আবার চলে যায়। এমন করে কি ভাড়া থাকা যায়? এই যে বিল্ডিংয়ের এক সাইডে নষ্ট হয়ে যেতেছে। মানুষ বেঁচে থাকার জন্য দরকার খাদ্য, বাসস্থান, দরকার সুস্বাস্থ্য, অথচ সেই স্বাস্থ্যের ঝুঁকিতে এখন রয়েছে এলাকাবাসী। গাছা থানাধীন এই ময়লার চারপাশ জুড়ে পরিবারগুলো বসবাস করছে, তারা বিভিন্ন সমস্যায়, বিভিন্ন রোগে আজ জর্জরিত। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীরা হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত। তবে এসব বিষয়ে কবে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে তা এখন দেখার অপেক্ষায়। আমরা সবসময় যাওয়া আসা করি, তো দিনে 50 বার আমাদের যাওয়া আসা করতেই হয়। আবার এখানে যদি জাম বাঁধে তাহলে হচ্ছে মহিলারা, যাত্রীরা থাকে, তখন ওরা খেপাখাপি করে, কি গন্ধ এসে আমার সহ্য করা লাগে। 30 নং ওয়ার্ডের যে ময়লার জন্য যে পরিবেশ পরিস্থিতি, এই এলাকার লোকজন খুব চাপে আছে, একটা বসবাসের অযোগ্য স্থান হিসেবে পরিণত হয়েছে। এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাটে যে মানুষ চলাফেরাই করতে পারে না, দুর্গন্ধে এবং মানুষের অসুখ বিসুখ অনেক কিছু হচ্ছে। আমরা সামাজিক রাজনীতি করি, এর পাশাপাশি সামাজিক কাজকর্মগুলো করে থাকি। সে লক্ষ্যে এলাকায় অনেক লোক আমার কাছে প্রতিনিয়ত আসে যে ভাই ময়লাটা সরানোর কোনো ব্যবস্থা করেন। আসলে এটা তো আমাদের দায়িত্ব না, বা এটা আমাদের পক্ষে করা সম্ভব না। 37 নং ওয়ার্ডবাসীর কল্যাণে এবং 36 নং ওয়ার্ডবাসীর কল্যাণে আমরা এলাকার জনগণ সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা গাছা রোডে মানববন্ধন করেছি, এবং তাদেরকে সাথে নিয়ে আমরা স্মারকলিপি আমরা ডিসি বরাবর, গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর এবং গাছা সিটি কর্পোরেশন অঞ্চল সমস্ত জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি, যেন তারা দ্রুত এটা এখান থেকে সরানো কোনো একটা ব্যবস্থা করে।
তা নাহলে জনগণ যাবে কোথায়? জনগণ বলার তো কোনো আর জায়গা থাকে না। যতটুকু করানো জনগণ বলছে। এখন আমি আহ্বান করব যে বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের যেন একটা সুদৃষ্টি কামনা করছি, সেই সাথে পরিবেশ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করছি এবং জেলা প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক, সকলের সুদৃষ্টি কামনা করছি। মানুষের ঊর্ধ্বে কোনো কিছু নয়। আমি আহ্বান করবো যে অবশ্যই মানুষের জন্য, যেহেতু দেশ সমস্ত কিছু মানুষের কল্যাণে, মানুষের বাঁচানোর জন্য আপনারা এই ময়লাটা এখান থেকে অন্যত্র হস্তান্তরের একটা সুব্যবস্থা করেন। তা নাহলে জনগণ দিন দিন বিভিন্ন অসুখ, বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যায় ভুগতেছে। আপনারা যদি বাস্তবে এসে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা দুর্দশায় মানুষ জীবনযাপন করছে। ডেঙ্গু থেকে শুরু করে শ্বাসকষ্ট, আর অনেকের শরীরে ঘা। সিটি কর্পোরেশন প্রশাসক, জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি দেওয়ার পরও তারা কেন এখান থেকে সরানো হচ্ছে না, এই বিষয়ে আমার বোধগম্য নয়। আমি দেশবাসীর কাছে জানতে চাই, জাতির জন্য এই সমস্ত কিছু, তাহলে তারা এখনো কেন এটাকে নিয়ে তালবাহানা করছে। গাজীপুর গাছা মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ আলী বলেন, ৩১ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটা জায়গা, তো আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের এই আমাদের গাছা থানার যত গার্বেজ আছে বিভিন্ন ওয়ার্ডের, সেটা কল্যাণ ট্রাস্টের জায়গার উপরে নিয়ে ফেলে। তো এটাই কিছুটা দুর্গন্ধ ছড়ায়। এটা পরিবেশ অধিদপ্তরের খুব মারাত্মক অবহেলা আছে। না থাকলে আজকে এই যে আপনারা তো ভিডিও ফুটেজ অবশ্যই নিয়েছেন, ময়লার স্তূপ, হ্যাঁ, মশা মাছি, এই জন্যই বাড়তেছে কি ডেঙ্গু। এটা আমাদের নজরে এসেছে এবং আমি নিজেও জায়গাটা ভিজিট করেছি। আমরা আমাদের পরিচালক মহোদয়ের একটা নির্দেশনার প্রেক্ষিতে ওই জায়গাটা পরিদর্শন করি। তার নির্দেশ মোতাবেক আমরা একটা প্রতিবেদনও দাখিল করেছি সদর দপ্তরে। সিটি কর্পোরেশন একটি অটোনোমাস প্রতিষ্ঠান এবং তারা দূষণ করলে আমাদের তাদের বিষয়টাও তাদেরকে ধরিয়ে দেওয়ার বিষয়টা আমাদের কাছে আছে। আমরা এই বিষয়ে আমাদের মহাপরিচালক স্যারের বিষয় নলেজে আছে এবং আমরা যেহেতু প্রতিবেদন দিয়েছি, স্যার নিশ্চয়ই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পরও দেখা মিলল না সেই গাজীপুর সিটির প্রশাসককে না পেয়ে কথা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের উপসচিব নমিতাদের সাথে। সেই মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে তাদের হাতে পায়ে গোটায় একদম পড়ে গেছে, তারা মৃত্যু ঝুঁকিতে এগিয়ে যাচ্ছে। তাহলে এটা কার অবহেলা? এখন আমরা যদি আপনাদের সাথে কথা বলতে না পারি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কার কাছে? গাছা কোথায় ফেলে? মানে রাস্তার উপরে কোথাও? গাছার দিকে যে রোডটা গেছে, যেতে হাতে বাম পাশে। এটা তো আমাদের ডাম্পিং গ্রাউন্ড, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি। আমরা এটা ভাড়া দেই, এটা ময়লা ফেলানোর জন্য। এবার কার দোষ? এটা হচ্ছে এখন আপনি বলেন যে এটা কার দোষ? আমাদের দোষ? মানে আমরা যারা আমলারা এই জায়গায় চাকরি করতেছি তাদের দোষ, নাকি জনপ্রতিনিধিদের দোষ? দেখেন, 100 বিঘা জমি আমরা নিব 2021 সালে, আমাদের একটা প্রজেক্ট কথা বলে গেলে এটা নিয়ে 300 বিঘা জমি নিব আমরা। 200 বিঘা হচ্ছে বাস টার্মিনাল প্লাস STS মানে ময়লার সাব স্টেশন, আর 100 বিঘা এক্সক্লুসিভলি কোনো ময়লাই ফেলবো। এটা একটা মসজিদ করে আমরা জায়গা ঠিক করলাম। 100 বিঘা জমি অধিগ্রহণ করা চারটিখানি কথা না। এটার জন্য জাতীয় ভূমিবদ্ধ কমিটি মিটিং লাগে, যেটা সভাপতি হচ্ছে সংশ্লিষ্ট ভূমি মন্ত্রী। গত সরকারের আমলে যখন মন্ত্রী ছিল তখন আমরা ওই মন্ত্রণালয়ে মিটিং করে অধিগ্রহণ প্রসেস কি প্রসেস জানেন, এই যৌথ তদন্ত হাবিজাবি যা যা লাগে সার্ভে মাপযোগ করে আমরা একটা কেস নাম্বারটা ফেলাই দিলাম ডিসি অফিসে। ঠিক আছে, কেস নাম্বার ফেলাই দিলাম, আমাদের অধিগ্রহণ পর্যায়ে চলে যাবে, তখন আমাদের ভারপ্রাপ্ত ইন্স্যুরেন্স সাহেব নিয়ে। তারপর কি হলো, নির্বাচন হয়ে গেল এখানটা। আপনারা নগর মাতা নির্বাচন করলেন, মানে আমরা করলাম, আমি তো গাজীপুরের নির্বাচিত আর কি, যে আমরাও করলাম নগর মাতা নির্বাচন। নগর মাতা নির্বাচিত হয়ে এসে ওনার পুত্র আর কিরণ সাহেবের 100 বিঘা নিবে না, উনি ওইটা বাদ দিয়ে দিবেন। উনি চলে গেলেন হাতিয়াপুরে 100 বিঘা নিতে। হাতিয়াপুর কোন জায়গায় সেটাও বলি, র্যাব অফিসের পেছন সাইডে, BUF এর পেছন সাইডে, মানে মাঝখানে জায়গাটা। আমি আমার ধারণা আপনি চিনতে পারছেন, মানে যে কি আছে আমি বলি, ওই জায়গাটার নাম কি করছি, হাতিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ওর পাশে জায়গা। আচ্ছা, সেটা আসলো বিশের একটা হওয়া প্রকল্প, কিন্তু নাই হয়ে গেল। আচ্ছা, আবার প্রসেস করে এটার মধ্যে আমরা আসলাম, মাসিক ভিত্তিক সিদ্ধান্ত নিলাম, থেকে হাতিয়াপুর যাবো। তারপরে মন্ত্রণালয়ে চিঠি দিলাম, মন্ত্রণালয়ের লোকজন চাইলে আসে না, তারপর তো সহজলভ্য না, বুঝায়া শোনায়া তেল মেরে তাদেরকে আমরা আনলাম এক বৃষ্টির দিনে। তারা সেটা দেখলো, দেখে তারা চলে গেল। এর মধ্যে 5 আগস্ট হয়ে গেল। 5 আগস্ট হয়ে গেল, ওনারা প্রতিবেদন দিতে পারেনি। তার মধ্যে যারা দেখে গেছে তারা ওই মন্ত্রণালয় ভর্তি হয়ে চলে গেল না। আচ্ছা, এরপরে 19 আগস্ট মাথাও চলে গেল। এখন ওটা কি হবে? ওটা তো কিছুই হয় না। এখন এটা নিয়ে আমার মন্ত্রণালয় মিটিং হয়েছে, আমি ওদের পীড়িত এই জন্য আমি একটু জানিয়েছি। আবার গেলাম মন্ত্রণালয় মিটিং, এবার মন্ত্রণালয় যিনি সচিব আবু হেনা মোর্শেদ জামান, উনি বললেন যে
নতুন করে 100 বিঘা কেন নিবা? তোমরা রোডসের যে পর্দায় ফেলাও ওইখানেই ফেলাও। আচ্ছা আমরা বললাম স্যার ওটা তো হবে না, অল্প জায়গা অলরেডি ফেলে আমরা ঘুরে ফেলছি, ওটা ওই জায়গাও নেই আমাদের, এটা তো 5 তলা বিল্ডিং হয়েছে। তারপর বলছে ঠিক আছে তাহলে তোমরা রোডসের সাথে কথা বলে এই বিভাগের কি বলে জয়েন্ট সেক্রেটারি রোডসের সাথে কথা বলে এটা একটা সেটেল ডাউন করো যে কি করা যায়, দেখতে হয় কিনা। এই মিটিং এর জন্য আমি মন্ত্রণালয়ে গেছি গাড়িপুর থেকে, তারপরে মিটিং করছি মিটিং করে এখন হচ্ছে আবার মাসিক মিটিং এর সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হাতে হাতে থাকবো না, আবার এটা হাঁটায় ফিরে যাবো। আমাদের প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারলেন না। হাজার হাজার মানুষের যখন স্বাস্থ্যের ঝুঁকি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা ছুটে যাই গাজীপুর জেলা প্রশাসকের কাছে। গাজীপুর জেলা প্রশাসক অপরাধের খোঁজ টিমকে দেখতে পেয়ে বুম আর ক্যামেরা রেখে ভিতরে আসতে বলেন। আমাদের একটা ইন্টারভিউর জন্য প্রশ্ন হলো বুম ক্যামেরা রেখে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের কাজ কি? ভুয়া অরিশান সনদ তৈরি করে গুলশান ভাটারা মৌজার 5 কাঠা জমি বিক্রি করে বড় ছেলের স্ত্রী মহসিনা ঝিলিক এবং দুঃসম্পর্কের মামা মোহাম্মদ কায়কুবাদ। ঘটনা সূত্রে জানা গিয়েছে বড় ছেলে মৃত ডাক্তার সানি ইয়াসিন এর স্ত্রী মহসিনা ঝিলিক প্রতারণা করে শাশুড়ি পেয়ারা বেগমকে মৃত্যু দেখিয়ে এবং দেবর মোহাম্মদ আদনান আরিফিন মানি জন্মগ্রহণ করেন নাই। ভুয়া অরিশান সনদ সহ সকল কাগজপত্র জাল তৈরি করে প্রতারক মহসিনা ঝিলিক ও দুঃসম্পর্কের মামা কায়কুবাদ মামুন। পরিচয় দেন বিএনপির, কিন্তু কোনো পদ পদবি নেই। দেখতে দেখতে একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। মনে রাখতে হবে অপরাধ আর অপরাধের সাথে কখনো আপোষ নয়। চোখ কান খোলা রাখুন। অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে। আপনার দেয়া সেসব তথ্য তুলে ধরবে অপরাধের খোঁজ টিম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।